বাংলাদেশে ক্যান্সারে মৃত্যুর শীর্ষে ফুসফুস ক্যান্সার। যতজন আক্রান্ত হন বা যাদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খুঁজে পাওয়া যায় তাদের ৭৫% বেশি প্রথম বছরেই মারা যায়। এটির অবস্থা এত ভয়াবহ। এই রোগীদের সুস্থ জীবনে ফেরাতে কি করণীয় সেসব নিয়ে আমরা আলোচনা করব। তবে এখানে গবেষণার বিষয় নিয়ে আমরা আজকে প্রাধান্য দেব আলোচনায়। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি ফুসফুস ক্যান্সার রোধে গবেষণা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য একজন মেডিকেল অনকোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো, ইউনিভার্সিটি অফ শিকাগো, একই সঙ্গে সহকারী অধ্যাপক মেডিকেল অনকোলজি, স্বাস্থ্য অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্বাগত। আমি একেবারেই শুরুতে আপনার কাছে জানতে চাই যে ফুসফুস ক্যান্সারে গবেষণার প্রসঙ্গে আপনি নিজেই আলোচনা করতে চেয়েছেন, মানে এই জিনিসটাকে এত গুরুত্ব দিয়ে কেন দেখছেন? এবং আপনি একজন গবেষক, সম্প্রতি আপনি আমেরিকা থেকে 2 বছরের একটি ভালো গবেষণা নিয়ে আসলে বাংলাদেশে এসেছেন। কি করে এলেন এবং কি দেখে এলেন, এটি একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। ঠিকই বলেছেন, বাংলাদেশে ফুসফুস ক্যান্সার, শুধু বাংলাদেশে না, বিশ্বেই ফুসফুস ক্যান্সার 1 নম্বর কিলার যদি বলি, ক্যান্সার রিলেটেড যে ডেথ মৃত্যু, এটা ফুসফুসই হচ্ছে 1 নম্বর। ইন্টারেস্টিংলি এটা মানে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই, যে ফুসফুসে আক্রান্ত হয়ে যে ক্যান্সার আক্রান্ত হয়ে যারা মারা যায় তার ভিতরে পুরুষ এবং মহিলাই 1 নম্বর ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। তো আমাদের দেশের কনটেক্সট এবং আমি যেখানে কাজ করে এসেছি বিগত 2 বছর ইউএস আমেরিকাতে, কনটেক্সটটা কিন্তু একটু ডিফারেন্ট। যেমন আমাদের দেশে ফুসফুস ক্যান্সারের রুগী যাদেরকে আমরা ডিল করি, এর আপনি শুরুতে যেরকম বললেন মোর দ্যান 75% পেশেন্ট আসেই কিন্তু লেট স্টেজে। আমরা জানি যে ক্যান্সারের মৃত্যুর হার নির্ভর করে আসলে রুগীটা কখন আসলেন, স্টেজ 1, 2, 3, 4 যদি আসেন তাকে আমরা আসলে খুব বেশি দিন চিকিৎসা দিয়ে আমাদের মাঝে রাখতে পারি না, অনেক কারণেই আছে। এইটার সাথে যদি আমরা উন্নত বিশ্বের তুলনা করি, সেখানে কিন্তু ক্যান্সারের এই বিশেষ করে ফুসফুস ক্যান্সারের মৃত্যুর হার এতটা না। ইন্টারেস্টিংলি আমার একটা গবেষণা এটা দেখিয়েছি যে বিগত 25 বছরে আমেরিকা ফুসফুস ক্যান্সারের যে মর্টালিটি মানে মৃত্যুর হার মোর দ্যান 50% তারা কমিয়েছে বিভিন্নভাবে। তো এখন আসলে একেবারেই উন্নত বিশ্ব এবং একেবারে বাংলাদেশের সাথে সরাসরি কম্প্যারিজন করা ঠিক হবে না, বিকজ আমরা অনেক অনেক দিক থেকে তাদের কাছ থেকে পিছিয়ে আছি। তো সেক্ষেত্রে যদি বলি আমাদের বাংলাদেশে যে ক্যান্সারের মৃত্যুর হারটা ফুসফুসের, এটা আসলে সঠিক এই মুহূর্তে আমাদের কাছে সঠিক কোনো স্ট্যাটিস্টিক্স নাই, তবে আমরা অনুমান করি যে আমাদের মোট ক্যান্সারে যারা আক্রান্ত হয় তার 3 ভাগের 1 ভাগ এই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। কারণ আমি বিগত 2017 সাল থেকেই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছি, দীর্ঘ 7-8 বছর কাজ করেছি। আমার নিজস্ব কিছু গবেষণা আছে, সেখানে আমরা দেখিয়েছি যে আমাদের এখানে যত রুগী আসে তার ভিতরে অলমোস্ট 1/3 পেশেন্টস ক্যান্সারে আক্রান্ত, ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে আসে। তো এবং তাদের ভিতরে মোর দ্যান 80% পেশেন্ট স্টেজ 4 ডিজিজে আসে। তো উন্নত বিশ্বের সাথে আমাদের তুলনাটা লাভ হবে না আসলে। এটিও তো আসলে জানার বিষয় যে মানে সব ক্যান্সারই বা সব রোগেই মানুষের দেখা যাচ্ছে যে উনি এন্ড স্টেজে আসেন, কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেমন দেখি উনি প্রথম স্টেজে চলে আসছেন, বা অন্য ক্যান্সারের ক্ষেত্রে, কিন্তু ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে কি উনি কি বুঝতে পারেন না, নাকি একদম একদম এন্ড স্টেজে উনি বুঝেন? আমাদের 2-3টা জিনিস আমাদের মাথায় রাখতে হয়। যেমন ধরেন একটা মানুষ কাশি হলো, ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণও কিন্তু কাশি দিয়ে। তো এখন কাশি হলে কিন্তু সে সরাসরি প্রথমেই ডাক্তারের কাছে যায় না, হয়তো নিকটস্থ কোনো ফার্মেসিতে গিয়ে ছোট্ট একটা ওষুধ নিল যে আচ্ছা আমার কাশি হচ্ছে, কিছু ওষুধ দেন। এই কাশিটা নিয়ে কিন্তু সে দীর্ঘদিন থাকে। আচ্ছা ঠিক আছে, হয়তো এটা হাঁপানি, অ্যাজমা, আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয়। কতদিন থাকে তাও মানে ক্যান্সারের পেশেন্ট? এটা পুরোপুরি নির্ভর করছে আসলে আপনার ক্যান্সারটা ফুসফুসের কোন জায়গায় হচ্ছে। যেমন ধরেন যদি আমরা বলি যে ফুসফুসে একদম খুব গুরুত্বপূর্ণ কোনো জায়গায়, কারণ ফুসফুসটা তো অনেক বড়, আমাদের পুরো বুক জুড়েই ফুসফুস থাকে, খুব গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যদি হয় তাহলে কিন্তু আপনার লক্ষণটা খুব তাড়াতাড়ি আসবে। আর যদি ধরেন ফুসফুসের একদম পেরিফেরি মানে দূরবর্তী কোনো অঞ্চল হয় তাহলে আপনার লক্ষণটা একটু দেরিতে আসবে। আচ্ছা। এবং এই মানে ধরেন কাশি নর্মাল কাশি হতে পারে, মানে এই কি বলে আবহাওয়াজনিত কারণে যেটা অ্যালার্জিক কাশি যেটা বলে এটা হতে পারে, টিবির জন্য কাশি হতে পারে, নিউমোনিয়ার জন্য কাশি হতে পারে। সো অনেকগুলি ধাপ পার হওয়ার পরে যখন একজন মানুষ দেখা যায় তার আসলে কোনো কিছুতেই ভালো হচ্ছে না, তখন কিন্তু একজন বিশেষজ্ঞের কাছে যায়। ওই সময়টা আসলে খুব মানে ক্রিটিক্যাল হয়ে যায়, ওই সময় আসে। আর একটা হচ্ছে যে আমাদের কিছু
ডেইলি মানে ধরেন যে দৈনন্দিন ব্যাপার আছে, যেমন আমরা অনেকেই স্মোক করি, ধূমপান করি। তো যারা ধূমপান করে তাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী কাশি ব্যাপার থাকে। উনি মনে করে যে এটা হ্যাঁ ধূমপানজনিত কাশি, কারণ যখনই ডাক্তারের কাছে যাচ্ছে ওই কাশি রিলেটেড কিছু ওষুধ দিয়ে দিচ্ছে এবং খেলে উনি তাড়াতাড়ি একটা ভালো রিলিফও পেয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই ধূমপানজনিত যে কাশি থেকে আস্তে আস্তে আপনার ক্যান্সারের দিকে মানুষটা যায়, এই পথ পরিক্রমাটা অনেক লম্বা, হতে পারে 2 বছর, 5 বছর, 7 বছর। তো যখন এই ধূমপানজনিত ফুসফুসের প্রদাহ, যেটাকে বলি আমরা সিওপিডি বলে আমাদের ডাক্তারি ভাষায়, এই সিওপিডি জনিত রোগের যাদের ক্যান্সার হচ্ছে, সে কিন্তু আসলে দীর্ঘমেয়াদী কাশি থাকার পরেই ক্যান্সার হচ্ছে। তো আলটিমেটলি সে দেরিতেই আপনার ইয়াতে আসছে ডাক্তারের কাছে। আমরা যদি একজন মানুষকে পরামর্শ দেন আপনারা যে তার কাশি থাকলেই, মানে একেবারে সাধারণ কাশি, কখন তিনি মনে করবেন না বা কখন তিনি মনে করতে পারেন যে এটা ক্যান্সারও হতে পারে, ফুসফুস ক্যান্সার, সেই লক্ষণগুলো কি কি? আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে এটা যদি একটু ক্রিটিক্যাল, একটু কমপ্লেক্স, কারণ হচ্ছে যে আমরা ক্যান্সার ডায়াগনোসিস করার আগে অনেকগুলি চিন্তা মাথায় থাকে। কিন্তু কোনো মানুষের যদি যেমন ধরেন তার কাশি আছে, কাশির সাথে মাঝে মাঝে একটু রক্ত আসে, পাশাপাশি তার খাওয়া দাওয়ার ক্ষুধামন্দা, যেটাকে বলি, খাওয়া দাওয়ার রুচি কমে গেছে, ওজন কমে যাচ্ছে, সে স্বাভাবিকভাবে ডিপ্রেশনে, মানে মানসিকভাবে, মানে সে চাচ্ছে না, হঠাৎ করে দেখছে যে তার ভাল লাগছে না কোনো কিছু, ডিপ্রেশনে চলে যাচ্ছে, এই যে কিছু আনুষঙ্গিক উপসর্গ যেটাকে আমরা বলি, লক্ষণ বলি, এগুলো যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র কাশির ওষুধ ফার্মেসি থেকে না খেয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। যে কাশি আছে, একটু রক্ত যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, ক্ষুধামন্দা হচ্ছে, বুকে কোথাও ব্যথা হচ্ছে, আমার কাছে মনে হয় এই লক্ষণগুলি যদি কেউ দেখেন, যে তার যথাশীঘ্রই সম্ভব নিকটস্থ কমপক্ষে একজন MBBS ডাক্তারের কাছে তার শরণাপন্ন হওয়া উচিত। আমি এখন আবার একটু মানে আমেরিকার প্রসঙ্গে আসি, যে তারা 25 বছরে মনে হয় বলছিলেন যে 50% কমিয়েছে। আমার খুব মনে পড়ে যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে একজন শিশু বিশেষজ্ঞ আমাকে একদিন বলছিলেন যে এই যে যত রোগী আপনি আপনার সামনে দেখতে পাচ্ছেন, এর মধ্যে 50% থেকে 75% আপনি দেখবেন যে 1 বছরের মধ্যে নাই হয়ে গেছে। এবং এটার সময় উনি বলেছিলেন যে এগুলো সব ফুসফুস ক্যান্সারের, মানে এটা এত বেশি ভয়াবহ। মানে তারা যে কমাতে পারলো, আমি বাংলাদেশের সাথে যদি তুলনা নাও করি, মানে কোন কোন ফ্যাক্টরের কারণে কমাতে পেরেছে বলে আপনার মনে হচ্ছে? আচ্ছা, আমার ওই গবেষণায় আসলে আমি 8টা ফ্যাক্টরকে কনসিডারেশনে নিয়েছিলাম। তার ভিতরে একটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল, আমরা বলি যে এনভায়রনমেন্ট পলিউশন, আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে পার্টিকেল PM বলি, PM 2.5, যেটা খুবই সরাসরি রিলেটেড টু দ্য ফুসফুস ক্যান্সার। এটা একটা আমি ভেরিয়েবল নিয়েছিলাম। স্মোকিং একটা ভেরিয়েবল নিয়েছিলাম। তো ওরা কিন্তু গত 25 বছরে স্মোকিংয়ের ট্রেন্ডসটাও মোর দ্যান 50% কমিয়েছে, বিভিন্ন আইন কানুন পরিবর্তনের মাধ্যমে, বিভিন্ন রেস্ট্রিকশনের মাধ্যমে অনেকগুলি ওরা আইন ইম্পোজ করেছে, যেটা আপনার মানে ডিসকারেজ করছে স্মোকিংয়ে, বিজনেসে, এভরিওয়্যার সফল হয়েছে। ঠিক তারা একইভাবে আমি যেটা বললাম যে PM 2.5, এটাও মোর দ্যান 50% তারা কমিয়েছে। তারপরে হচ্ছে আপনার আমার আরেকটা ভেরিয়েবল ছিল HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেখানে তো তারা অনেক উপরে, 0.94, আমরা 0.6 or 0.5 সামথিং। এই ইন্ডেক্সটা কি মানে তিনটা জিনিস, আমরা এটাকে একটা কম্বিনেশন বলি, যে এডুকেশন, ইকোনমিক্স, টোটালি আপনার সামাজিকভাবে সে কতটুকু উন্নত দেশটা, HDI ইন্ডেক্সের মাধ্যমে। আরেকটা আমরা দেখেছিলাম জিনি ইন্ডেক্স। জিনি ইন্ডেক্সটা হচ্ছে যে আপনার সোসাইটিতে ইনকাম ইকুয়ালিটি কেমন আছে, যে আপনার একজন মানুষের ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা, আরেকজনের জন্য 10,000 টাকা, দুজন কিন্তু সমানভাবে আপনার হেলথ কেয়ার অ্যাক্সেস করতে পারবে না। তো আপনি হেলথ কেয়ার অ্যাক্সেস করতে হলে আপনাকে কিন্তু ওই ইকুয়ালিটিটাও কমাতে হবে, যেটা গভর্নমেন্টের পলিসি মেকার কিংবা ল মেকার যারা আছে তারা এই জিনিসটা করেছে লাস্ট 25 ইয়ার্সে। সিমিলারলি আমাদের দেশে যেটা নাই, হেলথ ইন্স্যুরেন্স, ওদের হেলথ ইন্স্যুরেন্স যে কাভারেজটা আছে, ওরা আপনার লাস্ট 25 ইয়ার্সে, যখন 25 বছর আগে আমরা দেখেছি, ওটা হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ এর বাইরে প্রায় 14% মানুষ ছিল, যেটা এখন 7%-এ নিয়ে আসছে। তো সো ওই লাস্ট 25 ইয়ার্সে ওরা কিন্তু এখানেও কাজ করেছে। ইন্টারেস্টিংলি ওরা লাং ক্যান্সারের জন্য স্পেসিফিক নতুন 30টা ড্রাগ FDA অ্যাপ্রুভ করেছে, 30 ড্রাগস। তো সব এই যে 8টা ভেরিয়েবল নিয়েছে, যে 8টা ভেরিয়েবল কিন্তু 25 বছর ধরে দে আর ওয়ার্কিং অন, মানে তারা এটার উপরে কাজ করছে। অ্যাজ এ হোল দেখা যাচ্ছে যে রেজাল্টটা কি, নিট রেজাল্টটা হচ্ছে লাং ক্যান্সারের মডেলিটা কমেছে। আমি এখানে যদি কয়েকটা বিষয় বাংলাদেশের সাথে তুলনা করি, যে 30টা ড্রাগ যে তারা আনলো, তারা রিসার্চ করে দেখেছে যে আমার মৃত্যু এখানে কমাতে হবে, এই কারণে ফুসফুস ক্যান্সারের জন্য আলাদা করে নিয়ে আসছে, তাই না?
কিন্তু এই ওষুধগুলো আমি বাংলাদেশ পর্যন্ত আনার প্রয়োজনীয়তা কতটুকু বা কতগুলো এসেছে এখানে? আচ্ছা, এই 30টার ভিতরে আমার জানার মতে 24টাই বাংলাদেশে আছে। বাট ওদের অ্যাডভান্টেজটা হচ্ছে ওদের এই ওষুধগুলি খুব এক্সপেন্সিভ। এই ওষুধগুলি বেশিরভাগ ওদের হেলথ ইন্স্যুরেন্স কভার করে। আমাদের দেশে হচ্ছে আউট অফ পকেট হচ্ছে 70%। তো 100 টাকার ওষুধ আমার 70 টাকা আমার যিনি রোগী মানে আপনি দিতে পারলেও মানুষ কিনতে পারছে না। রাইট। আর বাকি যে 6টা আসেনি সেটা কি আরো এগুলো আসবে, কিন্তু আমাকে দেখতে হবে যে বাংলাদেশে মানুষ 18 কোটি মানুষ, তার বাইং ক্যাপাসিটি কি। কারণ এই ওষুধ যারা আনবে এটা বিজনেসম্যান আনবে, সে ডেফিনেটলি তার লাভের কথা চিন্তা করে, মুনাফার কথা চিন্তা করে আনবে। তার মার্কেট যদি দেখে যে আমার এখানে সেল করে লাভ হবে না, সে আনবে না। তো সব যেমন এখন এই যে একটা আমরা ইমিউনোথেরাপি সারা বিশ্বে এটা নিয়ে একদম খুব হইচই যে ইমিউনোথেরাপি দিয়ে আমরা রোগী কিন্তু অনেক ভালো হচ্ছে, স্ট্রোস অনেক ভালো হচ্ছে। বাট আপনি একটা ইমিউনোথেরাপির একটা সাইকেলে আপনার প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। আমার এই ক্যান্সার হসপিটালে যারা আমি যেখানে কাজ করেছি সেইখানে আসলে আমার কাছে মনে হয় না 1% মানুষেরও এই ক্যাপাসিটিও আছে যে প্রতি সাইকেলে সে প্রায় 2 লাখ টাকা খরচ করতে পারবে, এরকম 1 বছর করতে হবে। আচ্ছা, এখন যদি আমি একটু পরিবেশ দূষণের কথা আসি, যে এই কথাটা আমরা সবসময় শুনি যে 2.5 পার্টিকেল সম্ভবত বলা হয়, পিএম। তো এইটা আপনার যাদের ফুসফুস ক্যান্সার নাই বা সাধারণ সুস্থ মানুষ, বিশেষ করে আমাদের শিশু যারা, এখান থেকে তাদের বাঁচার উপায় কি? মানে কোনো না কোনো সময় তো তিনি ফুসফুস ক্যান্সারের রাস্তায় হাঁটতেই পারেন আর কি, তাই না? মানে এটা আমি কি করলে অন্তত মানে এই পার্টিকেল থেকে বা পিএম থেকে আমি দূরে থাকতে পারবো? কোনো পথ আছে? পথ তো দুটো। একটা পথ আছে হচ্ছে এটা নির্ধারণ করবে কিংবা তৈরি করবে আমাদের দেশে যারা ল মেকার আছেন, পলিসি মেকার আছেন তারা। আপনি যেটা করতে পারি সেটা আমরা একটা মাস্ক নিয়ে হাঁটতে পারি, আমরা একটা মাস্ক ইউজ করতে পারি যেটা 2.5কে যতটুকু পারে করবে। কারণ এছাড়া কিন্তু আপনি যদি ইয়াতে যান কোনো ইন্ডেক্সে, মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে যান, ঢাকা কিন্তু টপ 3-র মধ্যে সবসময় থাকে। তো সো ঢাকাকে আপনি টপ 3-র বাইরে নিয়ে আসবেন, এটা তো আপনি পারবো না। একটা পলিসি মেকিং যারা আছে, যারা এটা নিয়ে কাজ করছে, তাদেরকে মাস্ক কি আমাকে এই সুরক্ষাটা দিতে পারে কিনা? যতটুকু পারে। আমি বলেছি যতটুকু পারে। আমি মনে করেন ঘরের ভিতরে থাকলাম, বাইরের দূষণের থেকে কম্পারেটিভলি কম দূষণও যদি হয়, তাও তো ওই পার্টিকেল আমার ভিতরে ঢুকতে পারে। পারে। আমি তো 24 ঘন্টা মাস্ক পরে থাকতে পারি? সম্ভব না। তো এই জন্যই বলছে যে এইটার আসলে অ্যাজ এ হোল রাষ্ট্রকে এটার দায়িত্ব নিতে হবে। ইভেন দেখেন নেপালে কিন্তু অনেক কম, পাশে নেপাল অনেক কম, থাইল্যান্ড অনেক কম। কিন্তু ঠিক আছে, ইন্ডিয়া আবার আমাদের কাছাকাছি আছে। ইন্ডিয়া বাংলাদেশ, আবার ইন্ডিয়ার দূষণও তো বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছায়, রাইট? সেটার জন্য হয়তো। আচ্ছা, আমি এখন একটু জানতে চাই যে আপনি যে 7 বছর বা তারও অধিক সময় বাংলাদেশে যখন কাজ করেছেন, ফুসফুস ক্যান্সারের ফ্যাক্টরগুলো আপনার গবেষণাতে বা বাংলাদেশে হওয়া গবেষণাগুলোতে কি কি এসছে? ফুসফুস ক্যান্সার কোন কোন কারণে হচ্ছে, কোন শ্রেণীর হচ্ছে? হ্যাঁ, আমি কাজ করেছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, যেখানে আসলে আমাদের দেশের গরিব মানুষ যারা, তারাই বেশিরভাগ যায়। কারণ এটাই একমাত্র এখন পর্যন্ত সরকারি টারশিয়ারি লেভেলের ক্যান্সার হসপিটাল, যেখানে আপনার চিকিৎসাটা মোটামুটি ফ্রি পাওয়া যায়, পুরোপুরি সরকার এটাকে বহন করে। তো সো আমার এই রিসার্চের বেশিরভাগ মানুষই কিন্তু একটু নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। তো সো আমার রেজাল্টটা একটু বায়াসড থাকা স্বাভাবিক, কারণ আমার এই মানুষগুলি হচ্ছে মানে সমাজের একটু নিম্ন মধ্যবিত্ত আয়ের থেকে আসা। তো নিম্ন মধ্যবিত্ত মানুষের যে রিস্ক ফ্যাক্টরস আর উচ্চবিত্ত মধ্যবিত্ত, তাদের কিন্তু মোটামুটি খুব কাছাকাছি, কিছু কিছু ডিফারেন্স আছে। যেমন ধরেন নিম্ন মধ্যবিত্ত যারা কিংবা একদম গ্রাম অঞ্চলে যারা, তারা চুলা ব্যবহার করে। এখন বাংলাদেশের চুলার সংখ্যা অনেক কমে গেছে, বাট লাং ক্যান্সার হওয়ার জন্য তো একটা দীর্ঘ সময় আপনার প্রয়োজন। যে মানুষের ধরেন 20 বছর চুলায় রান্না করে এখন লাস্ট 2 বছর গ্যাসে রান্না করছেন, তার কিন্তু এই 20 বছরের যে কিউমুলেটিভ একটা ইফেক্ট, মানে ওটা কিন্তু তার রয়ে যাচ্ছে ফুসফুসে। তো সব এইটা একটা ডিফারেন্স আমি দেখেছি, যে চুলায় রান্না করা, বিশেষ করে যারা কাঠ, কয়লা কিংবা ওই গাছের পাতা কিংবা গোবর কিংবা এগুলো দিয়ে যারা রান্না করছে, তাদের একটা ইস্যু থাকছে। স্মোকিং মানে ধূমপান, এটা আমরা জানি, বিশ্বে সবাই জানি আমরা যে ধূমপান হচ্ছে ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। আরেকটা তো আমরা বললাম যে পরিবেশের যে কারণে, যে এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে আমাদের এই ফুসফুস ক্যান্সারটা হচ্ছে। আরও কিছু রোগ আছে, যেমন ধরেন দীর্ঘমেয়াদী যাদের টিউবারকুলোসিস থাকছে, তাদের একটা ঝুঁকি আছে লাং ক্যান্সার হওয়ার জন্য।
কিংবা দীর্ঘমেয়াদী যাদের এই যে সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এর ভিতরে অনেকগুলি আছে, যেমন অ্যাজমা আছে, কিংবা অবস্ট্রাকটিভ যেটা আপনাকে বলি দীর্ঘমেয়াদী আইএলডি রোগ আছে, এগুলি যাদের আছে তাদেরও কিন্তু একটা ঝুঁকি থাকছে। আর একদম লিস্ট কিছু ঝুঁকি আছে, সেটা হচ্ছে একদম বংশগত কিছু ব্যাপার আছে, খুবই কম, কিন্তু বংশগত কারণেও ফুসফুস ক্যান্সার হতে পারে। আচ্ছা, কিন্তু এই যে 50% হয়তো কমিয়েছে আমেরিকা, কিন্তু বাংলাদেশের ফ্যাক্টরের সাথে মানে আমেরিকার ফ্যাক্টরের মানে পার্থক্যটা আসলে কোথায়? তাদের ওখানে কেন ফুসফুস ক্যান্সার? আচ্ছা, ওদের ওখানে কিন্তু আমি বলেছি কমিয়েছে, কমিয়েছে 54% থেকে 21% নিয়ে আসছে মর্টালিটি। তো স্টিল দে হ্যাভ মানে স্টিল তাদের আপনার 21% কিন্তু মর্টালিটি আছে, ওরা কিন্তু ওটা নিয়ে ফাইট করছে। আর আমাদের দেশে তো মর্টালিটি কত আছে ওটা আমরা এক্স্যাক্টলি জানি না, কারণ আমাদের ক্যান্সার রেজিস্ট্রি নাই। তো আমরা একটা অনুমান করে গ্লোবাকন দিয়ে আমরা মাঝে মাঝে অনুমান করে একটা কিছু বলার চেষ্টা করি, যেমন অ্যাজ এ হোল গত বছর প্রায় 1.5 লক্ষ নতুন ক্যান্সার রোগী আসছে, তার ভিতরে 1,05,000 রোগী মারা গেছে। এখন এই যে মারা যাওয়ার তথ্যটা, এটাও কিন্তু একটা অনুমান ভিত্তিক তথ্য। তো আমরা যদি মানে তাত্ত্বিক সাপোর্ট নিয়ে কিংবা এভিডেন্স নিয়ে কোনো কিছু বলার সুযোগ আমাদের দেশের ক্ষেত্রে কম, যে সেক্ষেত্রে আমরা এটাকে ইগনোর করতে মানে মনে হবে যে না ঠিক আছে এইভাবে আমরা সাজাইনি। না, কিন্তু আমি বললাম যে আপনার মনে করেন ওখানে যেমন আপনি পরিবেশ দূষণের মাত্রাও আসলে কম, ধূমপানের প্রবণতা আসলে কমছে, কিন্তু তারপরেও কোন কারণগুলোতে আসলে ফুসফুস ক্যান্সার? ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কিন্তু আমাদের যে ফ্যাক্টরস, আলাদা ফ্যাক্টরসগুলি আছে, যেমন ধরেন ওখানে ধূমপান কমেছে, বাট টিনেজার যারা আছে মানে অ্যাডোলেসেন্টস যারা আছে, ওরা কিন্তু আবার ভ্যাপিং বলে একটা নতুন জিনিস আছে, ওটা অনেক বাড়ছে। ভ্যাপিং একটা নতুন একটা স্টাইল বলেন, ওরা নতুনভাবে ওরা মার্কেটিং করার চেষ্টা করছে, কিন্তু গল্প সেম। তো একটা নতুন ইস্যু আছে ওদের, ভ্যাপিং আছে কিনা? হ্যাঁ অবশ্যই, ভ্যাপিং এ একটা নতুন ইস্যু ওদের। দ্বিতীয় যে ইস্যুটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী যারা স্মোক করে আসছে, ওদের ওখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে আমাদের দেশে যেটা কম, ওদের রেশিয়াল কিছু ডিসপ্যারিটি আছে। যেমন ধরেন ব্ল্যাক পিপল, ওরা কিন্তু মোর ভালনারেবল টু দ্য লাং ক্যান্সার। আবার যেমন ধরেন ওদের হোয়াইট পিপল, হিসপ্যানিক, ল্যাটিনো, ওদের কিন্তু রেশিয়াল কিছু ডিসপ্যারিটিস আছে, যে আপনার বংশগত কিছু কিংবা এথনিসিটি মানে আপনি কোত্থেকে তৈরি হলেন, জন্মগত যে ইস্যুগুলি থাকে, সেটাও কিন্তু এই ক্যান্সার তৈরি করার জন্য একটা কারণ, যেটা আমাদের দেশে মোটামুটি আমরা সবাই দেখতে একই রকম। যদি আমাদের দেশে এরকম কোনো স্টাডি যদিও নাই যে আমাদের অরিজিনটা কোত্থেকে, সেটা করলে হয়তো দেখা যেতে পারে যে আমাদের দেশের কম্পারিজনে ওদের ওটা কেন। আর স্মোকিং আমরা যতই বলি কমিয়েছি, বাট কিছু মানুষ তো স্মোকিং করবে। ইন্টারেস্টিংলি ওদের ফিমেল স্মোকারের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, এবং সেটা হচ্ছে ব্ল্যাক পিপলের ভিতরে যারা হচ্ছে আপনার সোশিও ইকোনমিক্যালি একটু স্টেবল, তাদের ভিতরে বেশি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার রফিকুল ইসলাম, আপনার সঙ্গে তো আমি একটা প্রতিবেদনে কথা হয়েছিল অনেক আগে, যে বাংলাদেশে যে ওই যে লাকড়ি চুলা যে ব্যবহার করছে বা গ্যাসের চুলা ব্যবহার করছে না, মানে এইটা কত বড় ভূমিকা রাখে আর কি ফুসফুস ক্যান্সারে? কোনো একটা জিনিস যখন মানে আমরা ক্লেম করতে যাব অ্যাজ এ গবেষক, আমাকে কিন্তু এভিডেন্স দিতে হবে। সো আপনার এই প্রশ্নের কিন্তু আমার সরাসরি কোনো এভিডেন্স নাই, কারণ আমরা প্রসপেক্টিভ বলি, যে আমরা এরকম করে দেখতে পারিনি যে ধরেন 500 মহিলা যারা লাকড়ি চুলায় কাজ করেন এবং 500 মহিলা যারা গ্যাসের চুলায় কাজ করেন, এদের দুটো কম্পারেটিভ স্টাডি আমরা করার দেখার সুযোগ হয়। হিস্ট্রি শুনে কিছুটা বিক্ষিপ্তভাবে হিস্ট্রি শুনে আমরা কিছু দেখেছি যে যাদের লাং ক্যান্সার হচ্ছে মহিলাদের, তাদের একটা বড় অংশ যারা দৈনন্দিন চুলার আপনার লাকড়ি ইউজ করে। তো আমার কাছে সরাসরি এভিডেন্স আমাদের কাছে জেনারেশন করা নাই। এটা যদি কেউ যদি করে তাহলে তো আমরা এভিডেন্স নিয়ে বলতে পারবো জিনিসটা। আচ্ছা, আমাদের বিষয়ে আমরা দিয়েছি ফুসফুসের ক্যান্সার রোধে গবেষণার প্রসঙ্গে একটু বিরতির আগে আমরা তুলেছিলাম গ্লোবোকেনের তথ্য আর কি। গ্লোবোকেনের এই তথ্যটা একই রকম লাগে, আমি অনেক বছর থেকে দেখি যে ওই 1,58,000 মানুষ বা এর আশেপাশে মানুষ আক্রান্ত হচ্ছে, 1,05,000 বা 95,000 মারা যাচ্ছে। মানে এইটা পেয়ে মানে এই তথ্য নিয়ে আসলে আমি কতটুকু উপকৃত হচ্ছি, আদৌ কি কোনো উপকার আমাদের হয় কিনা, এটার উপরে আমরা কোনোভাবে ডিপেন্ড করি কিনা, নাকি আসলে করি না যেহেতু আমার কিছু নাই? না, ঠিকই বলেছেন। এই ডিপেন্ডেন্সিটা আসলে দুই রকমের। ধরেন যারা গবেষণা করি, আমাদের একটা এভিডেন্স দরকার হয়, একটা রেফারেন্স দরকার হয়।
যে আমি বলছি বাংলাদেশে 1,58,000 ক্যান্সার রোগী আছে, আপনি এটা কোথায় পেলেন? কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, দেখেন আমি তখন গ্লোবাকনকে দেখাতে পারি যে না ঠিক আছে, ও আমাকে বলেছে। তো সো এইটা কিন্তু একটা পারপাস সার্ভড হচ্ছে রিসার্চারদের জন্য, রেফারেন্স তৈরি করার জন্য। কিন্তু রিয়েল লাইফে জিনিসটাকে আমরা আসলে খুব বেশি কাজে লাগাতে পারি না। কেমন, যেমন ধরেন আমি তো বললাম 7 বছর কাজ করেছি ক্যান্সার হসপিটালে, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে। আমার দেখা অভিজ্ঞতায় 1 নম্বর ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার, কিন্তু আপনি গ্লোবাকনে যাবেন দেখবেন ওখানে হচ্ছে নাক কান গলার হচ্ছে ক্যান্সার হচ্ছে 1 নম্বর। সেটাই। সো দিস ইজ ডিফারেন্স। আমি যখন ডেল্টায় কিংবা অন্য ক্যান্সার ইনস্টিটিউটে যাই, ওখানে কিন্তু আমি দেখি যে আপনার লাং ক্যান্সার 1 নম্বরে, কিন্তু আপনি গ্লোবাকনে দেখবেন ওখানে আসলে লাং ক্যান্সার 1 নম্বরে নেই। তাহলে এই যে তত্ত্বের যে এবং তথ্যের যে একটা ডিসপ্যারিটি আছে, এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে তথ্যটা আপনি কোত্থেকে কালেক্ট করছেন। কারণ আমার জানা মতে আমি এইটা আমি জিজ্ঞাসাও করেছিলাম গ্লোবাকনে, WHO যে কান্ট্রি প্রোফাইল থাকে, আমি কান্ট্রি প্রোফাইল যিনি করেন ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে আপনি যে তথ্যটা দিচ্ছেন এটা তো আসলে সঠিক না, আমরা কাজ করছি এত বছর ধরে, আমরা একরকম পাচ্ছি কিন্তু আপনার তথ্যটা বলছে অন্য জিনিস। বলে দেখেন আমরা তথ্য চাই সরকারের কাছে, সরকার যখন আমাকে যেটা দেবে আমি ওইটাই পাবলিশ করব। তাহলে এখন এই যে আমাদের দেশে আমরা জানি যে আমাদের তথ্যের কিছু মানে ফ্লো যেটা থাকা, সেখানে কিছু বিভ্রাট থাকে কিংবা সঠিকভাবে ফ্লোটা আসে না কিংবা নাই। কেন নাই, সরাসরি কথা যদি বলে আমাদের ক্যান্সার রেজিস্ট্রি নাই। তো আমার যদি ক্যান্সার রেজিস্ট্রি না থাকে, কোন ক্যান্সারে কয়টা মানুষ আছে সেটা আমি কি করে জানবো? মানে এই ক্যান্সার রেজিস্ট্রি নিয়ে তো প্রচুর আলোচনা হয়েছে বিগত দিনে। আবার যে কোনো ক্যান্সারের প্রোগ্রাম হলে ওই এক গল্প সবাই করে, কিন্তু এটা কেন হয় না? মানে আপনার কি মনে হয়, এটা কি অনেক অর্থ মানে খরচের ব্যাপার নাকি সদিচ্ছার অভাব? কেন হয় না? দেখুন, আমি আসলে ওইভাবে সরাসরি কনক্লুশন টানতে পারবো না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের হেলথ স্ট্রাকচার দক্ষিণ এশিয়া না, পৃথিবীর এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হেলথ স্ট্রাকচার। আমি বলছি যে অবকাঠামোগত এবং ইন্টারভেনশন, আপনি যদি এখানে বসে চান, আপনার একদম তেঁতুলিয়ার প্রত্যন্ত একটা গ্রামে আপনি আপনার মেসেজটা দিতে পারবেন থ্রু দ্য চ্যানেল। তো আমরা এইটা যদি পসিবল হয় যে আপনি এখানে বসে তেঁতুলিয়ার একদম প্রত্যন্ত একটা গ্রামে একজন মহিলাকে আপনার হেলথ রিলেটেড একটা মেসেজ দিতে পারবেন, তাহলে ওই ঘরে একজন ক্যান্সার রোগী আছে কি না সেই তথ্যটা আপনি নিতে পারবেন না? অবশ্যই পারবেন। এখন আমি জানি না এখানে আসলে চ্যালেঞ্জটা কোথায়। আচ্ছা, এখন আমি জানতে চাই যে ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে যারা আমাদের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকার সেন্টারগুলোতেই মূলত আসছে, মানে একটা তো হচ্ছে তারা এন্ড স্টেজে আসতেছে, কিন্তু যেই স্টেজেই তারা আসতেছে ওই স্টেজের পরে তারা যে চিকিৎসা কন্টিনিউ করতে পারছে না, সেটা কি আসলে আর্থিক কারণ না অন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, যে রোগীর সংখ্যা বেশি, আমার সেন্টার কম, ডাক্তার কম, ঘটনাটা কি? আসলে এটা পুরোপুরি একটা আপনি মানে আমাদের এই অন্ধের হাতি দেখার মতো দেখলে মানে হবে না। কারণ আপনি দেখেন আমাদের ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তার সারা বাংলাদেশে 200-250 আছে ম্যাক্সিমাম। সেন্টার যদি বলেন টারশিয়ারি সেন্টার সরকার একটাই আছে। বাংলাদেশে যে 1,58,000 রোগী হচ্ছে, আমি ধরে নিলাম গ্লোবাকনের কথাই সঠিক, 1,58,000 নতুন ক্যান্সার রোগী হচ্ছে, এই মানুষগুলি এই 500 বেডের হাসপাতালে কি পসিবল? নেভার এভার পসিবল না। 1, 2 হচ্ছে যেটা বললাম ইমিউনোথেরাপি, 2 লক্ষ টাকার ওষুধ একজন মানুষের পক্ষে প্রতি 21 দিন কিংবা 28 দিন পর পর কেনা কয়জন মানুষের পক্ষে সম্ভব? বাংলাদেশে সম্ভব না। 3 নম্বর হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমি যতটুকু জানি এখন খুব বেশি হলে 10 থেকে 15টা রেডিওথেরাপি মেশিন চালু আছে। তো এই 18 কোটি মানুষের জন্য 15টা রেডিওথেরাপি মেশিন এনাফ না। আমার রিসোর্স নেই, হিউম্যান রিসোর্স নেই, অবকাঠামোগত রিসোর্স নেই, আমার ওষুধ কেনার সক্ষমতা নেই, আমার চিকিৎসা দেওয়ার যে মানুষ যে চিকিৎসা নিবে যে সচেতনতা সেখানে অভাব আছে। তাহলে অ্যাজ এ হোল আমি কিভাবে, মানে কাকে আমি দোষ দিয়ে আমার দোষটুকু আমি এড়াবো? সব জায়গাতেই আমি একটা প্রতিবন্ধকতার মধ্যে আছি। এর মধ্যেও যারা আক্রান্ত হবার পরও বেঁচে যাচ্ছেন বা যাদেরকে আপনারা বাঁচাতে পারছেন, মানে ওই হোপটা জানতে চাই, কিভাবে তারা বাঁচছে? আমার দেখা মতে ক্যান্সার হসপিটালের এই মুহূর্তে, মানে আমার গবেষণা যেটা বলে এই মুহূর্তে বছরে 35 থেকে 40 হাজার নতুন ক্যান্সার রোগীর সার্ভিস দেওয়ার সক্ষমতা আছে। 35 থেকে 40 হাজার এক বছর ম্যাক্সিমাম, রাইট। আমি নতুন রোগীর কথা বলছি, 35 থেকে 40 হাজার ম্যাক্সিমাম। তো বাকি যে 1,25,000 কিংবা 15,000 রোগী কোথায় যাবে? আমরা যারা এই ধরেন যে 35,000 রোগীর চিকিৎসা দিচ্ছি, এদের হোপ বলতে
এই যে আপনাকে বললাম যে FDA যে নতুন 30টা ড্রাগ আসছে তার ভিতরে 24টা দেশ আমাদের দেশে আছে। গভর্নমেন্টের ক্যান্সার হসপিটালে অনেকগুলি ওষুধ সরকার ফ্রি দিচ্ছে, স্পেশালি বেসিক কেমোথেরাপি ওষুধগুলি ফ্রি পাচ্ছে। যারা টাচে আসতে পারতেছে তারা কিন্তু এই জিনিসটা পাচ্ছে, সার্ভিসটা ফ্রি পাচ্ছে। ইন্টারেস্টিংলি আমাদের অনেক রুগী আছে যেখানে আপনার যারা 5-6 বছর 7 বছরও বেঁচে আছে ক্যান্সারে, এই ফুসফুস ক্যান্সারে। কিন্তু ধরনটা হচ্ছে যে এই ফুসফুস ক্যান্সারটাকে আসলে ওভারঅল বললে হবে না, এটা বিভিন্ন ধরনের টাইপ আছে। ওভারঅল ধরেন 4টা টাইপ আছে, তার ভিতরে একটা জেনেটিক মিউটেশন আছে। যেমন ধরেন একটা ফুসফুস ক্যান্সারের রুগী, তার যদি EGFR নামে একটা জিন আছে, এটা মিউটেশন থাকে, তাহলে আমরা ওকে একটা ট্যাবলেট দিব, প্রতিদিন একটা ট্যাবলেট, ধরেন 400 টাকা দামের একটা ট্যাবলেট, প্রতিদিন সে খাবে, সে ভালো থাকবে। সে হয়তো একেবারে কিওর হয়ে যাবে না, কারণ আমাদের ব্যক্তিগত যারা আমরা চেম্বার করি কিংবা রুগী দেখেছি 5-6 বছর 7 বছর কিন্তু ওই এক ট্যাবলেট খেয়ে বেঁচে আছেন। তো হোপের জায়গা অবশ্যই আছে। আমরা যদি একটু আমাদের সিস্টেমটাকে একটু ফ্লেক্সিবল করতে পারি, একটু অ্যাক্সেসেবল করতে পারি, এবং একটু মানে কি বলবো হিউম্যানয়েড করতে পারি, মানে মানবিক করতে পারি, তাহলে হয়তো হোপটা আরও বড় হবে। কিন্তু একজন ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে তার পুরো ট্রিটমেন্ট প্রোটোকলটা আমাকে একটু বলুন। শিওর। সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনার প্রথম কাজটা, যেমন আপনার ফুসফুস ক্যান্সার হয়েছে, এটা আপনাকে অ্যাটলিস্ট একজন কোয়ালিফাইড ডক্টর বলতে হবে, যেন MBBS ডাক্তার। ওনার কাছে আপনি কমপ্লেইন নিয়ে গেলেন, লক্ষণ নিয়ে গেলেন, উনি আপনাকে প্রথমে হয়তো একটা বুকের এক্সরে করতে দেবেন। বুকের এক্সরে করতে দিয়ে দেখবেন যেহেতু আপনার বুকের কোনো একটা জায়গায় সাদা অংশ, আমরাকে যেটা বলি যে একটা টিউমার, মানে ক্যান্সারের মতন একটা কিছু দেখা যাবে আপনার এক্সরেতে। তখন উনি আপনাকে যেটা করতে দিতে পারেন, একটা সিটি স্ক্যান, বুকের চেস্ট সিটি স্ক্যান করতে দিবে। চেস্ট সিটি স্ক্যান করে যখন কনফার্ম হয়ে যায় না এটা ক্যান্সার কিংবা ক্যান্সারের মতন, তখন আপনাকে বায়োপসি করতে দেবেন। বায়োপসি আবার 2 ধরনের আছে, একটা কোর বায়োপসি বলি, আর একটা হচ্ছে আমরা বলি FNAC। তো FNAC এটা আমাদের প্রত্যন্ত অঞ্চলে ইজি করার জন্য, কিন্তু বাট এটা সঠিক মানে ক্যান্সার সংক্রান্ত সকল তথ্য এটা দিতে পারে না, এই জন্য আমরা কোর বায়োপসি করতে বলি। এখন কোর বায়োপসিটাই আমরা স্ট্যান্ডার্ড বলি। তো কোর বায়োপসি করার পরে আপনাকে ফুসফুস ক্যান্সারের কোন ধরন সেটা কনফার্ম করা যাবে। আমি যে শুরুতে বলেছিলাম যে 4 ধরনের, এটা কোন ধরনের কনফার্ম করা যাবে। এরপরে কনফার্ম হওয়ার পরে যদি আমরা অ্যাডভাইস করব যে ফর এক্সাম্পল আপনার যদি এটা অ্যাডিনোকার্সিনোমা হয়, আপনাকে আমরা জেনেটিক মিউটেশন করতে দিতে পারি, যে আপনার ভিতরে ওই জিনগুলি মিউটেশন আছে কিনা, যে জিন মিউটেশনের কারণে আপনার ক্যান্সার হয়েছে। যদি এটা আপনি করতে পারলেন, দেন আমরা আপনাকে আনুষঙ্গিক কিছু পরীক্ষা দেব, যেটাকে বলি আমরা স্টেজিং, কোন আপনার এই রোগটা আর কোথাও ছড়িয়েছে কিনা। এই জন্য আনুষঙ্গিক আরও কিছু ব্লাডের টেস্ট থাকবে, আরও সিটি স্ক্যান থাকতে পারে, পেটের, ব্রেনের, অথবা পেট সিটি স্ক্যান নামে একটা টেস্ট আছে, এটা থাকতে পারে। এই টেস্টগুলি হচ্ছে যে আপনার এই রোগটা ফুসফুস থেকে শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কিনা। কারণ আমরা স্টেজ 4 বলতে বুঝি যে এই রোগটা আসলে শরীরের ফুসফুস ছাড়াও অন্য একটা অঙ্গে ছড়িয়ে গেছে, এবং যদি তাই হয় তাহলে আপনার কিন্তু মানে প্রগনোসিস, মানে বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যায়। তো এই গেল আপনার ডায়াগনোসিস। আপনার যখন হয়ে গেল যে না ঠিক আছে আপনার স্টেজ 1, 2, 3, 4, যদি স্টেজ 1 হয়, 2 হয়, তাহলে সার্জারি আপনার বেস্ট অপশন। স্টেজ 3 এরও কিছু কিছু রুগী, স্পেসিফিক কিছু রুগী আপনার সার্জারি করা যেতে পারে। আর যদি তা না হয় স্টেজ 3, 4, তখন আপনার যেটা করি যে আপনার কেমোথেরাপি যদি আপনি এফোর্ড করতে পারেন, ইমিউনোথেরাপি সাথে রেডিওথেরাপি, কিংবা কেমোথেরাপির সাথে রেডিওথেরাপি, কিংবা তিনোটাই নিয়ে আমরা আপনাকে আপনার বেঁচে থাকার সম্ভাবনা বাড়ানোর জন্য আমরা স্ট্রাগল করতে থাকবো, ফাইট করতে থাকবো। তো 3টে অপশনই আমাদের, 4টা অপশন বেসিক্যালি: সার্জারি, কেমোথেরাপি অথবা টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি আর রেডিওথেরাপি। এই যে পুরো জার্নি এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে যারা চিকিৎসা নিতে আসেন, মানে তারা মানে ওই রোগীগুলোকে কি পান ধারাবাহিকভাবে, তারা চিকিৎসা নিচ্ছে নাকি সব হারায় যায়? হ্যাঁ, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কথা তুললেন। সেটা হচ্ছে আমাদের স্টাডিতে, মানে আমাদের রিসার্চে আমরা দেখেছি যে আমাদের রুগীর ভিতরে 50% রুগী ঝরে যায়। 50%? মানে যারা বিনা চিকিৎসায় আসেন তারা তো নাই, যারা আসতে পেরেছেন। এটা কি ফুসফুস ক্যান্সারের? আমি শুধু ফুসফুস ক্যান্সারের কথা বলছি। এটা কারণটা হচ্ছে বেসিক্যালি 3-4টা কারণ। যেমন ধরেন আমি বলছি টেকনাফ থেকে একজন রুগী আসছেন আমাদের এখানে, ফর এক্সাম্পল ওনার টেকনাফ থেকে ঢাকা শহরে এসে একজন অ্যাটলিস্ট কমপক্ষে একটা মানুষ রেখে তার চিকিৎসা খরচ বাদ, আসা যাওয়ার খরচ, থাকার খরচ, এটাই অনেক টাকা হয়ে যায়। এই মানুষটার পক্ষে হয়তো সেটাই সম্ভব না। সে হয়তো প্রথম কষ্ট করে নিজের যতটুকু সহায় সম্বল আছে ওটা বিক্রি করে
হয়তো 2টা কেমো দিল, আমার এখানে কেমো মানে ক্যান্সার হসপিটালে কেমোর ওষুধ হয়তো ফ্রি পাবেন, কিন্তু এই যে আনুষঙ্গিক খরচ সেটা সে হয়তো দুইবার। যেই 2 দিন উনি থাকার প্ল্যান করলেন ওই 2 দিন তো উনি নাগালও পেলেন না আর কি। আমি ওটাই আসছি যে আমাদের ধরেন কেমো দিতে একদিন সময় লাগে, ধরেন ডে কেয়ারে কেমো দিলে একদিন সময় লাগবে, কিন্তু এই একদিনকে আপনার মানে একদিনকে পেতে হলে এর পিছনে আরো 7 দিন খরচ করতে হয়। এই খরচের টাকাটা পায় না। তো এইরকম একটা বড় গ্রুপ যারা দরিদ্র এবং ঢাকা শহর থেকে বেশি দূর থেকে আসে তারা অটোমেটিকলি ঝরে যায়। আরেকটা গ্রুপ আছে যারা ধরেন আমাদের কাছে এসছে স্টেজ 4-এ, আসার পরে 2টা কেমো দিলে তার কোনো রেসপন্স হচ্ছে না, ইজ প্রিটি নর্মাল যে রেসপন্স হবে না, অনেকের হয় না। তখন তারা আবার অল্টারনেটিভ মেডিসিন বলে কিছু জিনিস আছে, যেমন হোমিওপ্যাথি, কবিরাজি, পানি, ফুক, মানে এগুলির ভিতরে ঝুঁকে যান। তারা তখন চিন্তা করে যে আচ্ছা আমি তো মরে যাব, অযথা পয়সা খরচ করে কী লাভ। এই যে মানসিকভাবে উইথড্র করা চিকিৎসা থেকে, এটাও কিন্তু একটা খুব বড় অংশ। তো আমার কাছে মনে হয় এই 2টা মেইন কারণ ঝরে পড়ার। আর মানুষ সাধারণত ওই যে বললাম না, একদিনের চিকিৎসার জন্য আপনাকে যখন 7 থেকে 10 দিন খরচ করতে হবে মিনিমাম, আসলে আপনি আশা হারিয়ে ফেলবেন, ধৈর্য হারিয়ে ফেলবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। ডাক্তার রফিকুল ইসলাম, আমি আবারও আপনি একজন রিসার্চ ফেলো বিশ্বের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্বনামধন্য ইউনিভার্সিটির। আপনার কাছে জানতে চাইবো যে আমরা বাংলাদেশে প্রায় আলোচনায় এআই এর প্রসঙ্গ আসে এবং সারা পৃথিবীতেই যত ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে এআই এর একটা আলাদা চ্যাপ্টার নিয়ে আলোচনা এখন হয়, কিন্তু বাংলাদেশে এই এআই এখন পর্যন্ত কোনো কাজে লাগছে কিনা কোনোভাবে চিকিৎসার ক্ষেত্রে, বা সেই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস তুললেন, কারণ আপনি এটা নিয়ে নিজেও কাজ করে এসেছেন। রাইট। তো কারণ গুরুত্বপূর্ণ কেন বলছি, আমাদের যে রিসোর্সটা লিমিটেড। ধরেন আপনি কালকে চাইলেই একজন ক্যান্সার বিশেষজ্ঞ তৈরি করতে পারবেন না, আপনাকে একজন ক্যান্সার বিশেষজ্ঞ তৈরি করতে মিনিমাম 10 বছর সময় দিতে হবে। কিন্তু আমরা যদি একটা এআই মডেলকে ইউজ করতে পারি, যেটা অলরেডি ডেভেলপড এবং অলরেডি পরীক্ষিত অন্যান্য দেশে, আমরা কিন্তু ওই রকমের একটা আউটকাম খুব তাড়াতাড়ি পেতে পারবো আমার লিমিটেড রিসোর্স দিয়ে। ফর এক্সাম্পল, যেমন ধরেন আমাদের দেশে কিন্তু এটা নিয়ে কাজ হচ্ছে না তা না। আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে কিন্তু এআই নিয়ে কাজ করা হচ্ছে, আমাদের দেশেই কিন্তু এটা আছে। সেটা কিভাবে কাজ করছে আমাকে মডেলটা একটু বলুন। আপনার ক্যামেরা দিয়ে আপনার চোখের রেটিনার একটা ছবি তুলবে, ছবি তুলে বলে দিবে যে আপনার রেটিনোপ্যাথি আছে কি নাই। এআই করছে, এআই কাজ করছে। আচ্ছা, এআই সবচেয়ে বড় আমাদের দেশের কনটেক্সটে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হতে পারে আর্লি ডিটেকশন ফর এনিথিং। যে আপনার যেমন ধরেন আমি যে ফুসফুস ক্যান্সার দিয়ে এক্সাম্পল বলি, ফুসফুস ক্যান্সারের আর্লি ডিটেকশন কীভাবে করতে পারি? যেমন ধরেন আমাদের মোটামুটি এখন প্রতিটা উপজেলাতেই একটা এক্সরে মেশিন আছে। আপনি এক্সরে মেশিন দিয়ে একটা সরকারিভাবে একটা এক্সরে তুলে আপনি আপনার মোবাইলে এক্সরেটাকে আপনি তুলে ছবিটা নিলেন। মোবাইলে আপনার আমি যদি ওই অ্যাপস ডেভেলপ করি, আপনাকে বলে দিতে পারবে মানে এই এক্সরেটার কত % পসিবিলিটি আছে ক্যান্সার হওয়ার। তো এটা কিন্তু খুব বেশি কঠিন কোনো কাজ না, ভেরি সিম্পল। মানুষ হয়তো টেকনিকটা জানে না। যেমন আমি যদি বলি, আমি জানি না এটার আছে কিনা, যেমন গুগল ওরা কিন্তু এই বছরের মেতে মেড জামা বলে একটা মডেল পাবলিশ করেছে, ওপেন অ্যাক্সেস। তো মেড জামাতে এক্সরের প্রেডিকশন রেট, মানে আমরা প্রেডিকশন বলি এটা অ্যাকিউরেসি কতটা কারেক্টলি প্রেডিক্ট করতে পারে, এটা রেট হচ্ছে 96% এক্সরেতে। তো মেড জামা কিংবা গুগল তাদের সাথে কথা বলে, কিংবা আমাদের দেশে যারা কাজ করছি আমরা, আমাদের সাথে কথা বলে আমরা যদি ছোট্ট ওদের কনভিনিয়েন্ট নিয়েই যদি আমরা আমাদের দেশে এই এক্সরের মডেলটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, আমার কাছে মনে হয় যে প্রত্যন্ত পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে আমাকে এখানে আসতে হবে না, তারা এক্সরে রিপোর্ট অন্তত একটা প্রাইমারি প্রেডিকশন সে পাচ্ছে। আমাদের দেশে ক্যান্সার ডায়াগনোসিসের জন্য ফার্স্ট যে মানুষটা হচ্ছে রেসপন্সিবল এবং যার উপরে আমরা সর্বতভাবে ডিপেন্ড করি, উনি হচ্ছেন একজন হিস্টোপ্যাথোলজিস্ট। উনি যদি আমাকে ক্যান্সার না বলেন, আমি কিন্তু ক্যান্সার বলে কাউকে রিকগনাইজ করতে পারবো না। এই আমাদের দেশে হিস্টোপ্যাথোলজির সংখ্যা ধরেন 200 থেকে 300 অথবা 400 ম্যাক্সিমাম। এই যে 1.5 লক্ষ মানুষের ক্যান্সার ডায়াগনোসিসের জন্য 200-300 মানুষ এনাফ না। আমরা এই এআইকে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে
দিতে পারি। উন্নত বিশ্বে কিন্তু আপনাকে কাজ করতে হয় একটা স্পেসিফিক ফোকাস নিয়ে, আপনি গ্রস কোনো মানে ওভারঅল কোনো কাজের সুযোগ নেই। আমি ওখানে কাজ করেছি লাং ক্যান্সার নিয়ে, স্পেশালি আমার মডেলগুলি হচ্ছে যে আপনার যাদের সিওপিডি আছে, মানে যাদের ধরেন সিওপিডি যে রোগ আমরা বললাম যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে, এই গ্রুপ অফ পিপলের কাদের লাং ক্যান্সার হচ্ছে সেটা প্রেডিক্ট করা। তো আমার স্যাম্পল মানে আমার রুগী মানে স্যাম্পল যেটাকে বলে আমাদের ডাক্তারি ভাষায়, রুগী পপুলেশন ছিল 600,000, মানে হচ্ছে আপনার 6 লাখের উপরে। এই 6 লাখ মানুষের ভিতরে আমি মোর দ্যান 40,000-এর উপরে সিওপিডি পেশেন্ট পেয়েছি। তাদের উপরে আমি আমার মডেলটা রান করে দেখেছি যে তাদের ভিতরে যাদের লাং ক্যান্সার হয়েছে কি কি কারণে হয়েছে, এবং ওই লাং এবং নেক্সট 20 ইয়ার্সে কাদের কাদের লাং ক্যান্সার হতে পারে। আমার কাজটা ছিল এটার উপরে। তো আমাদের দেশেও কিন্তু আমাদের যেমন ধরেন সব জায়গাতেই কিন্তু এখন ডেটা জেনারেট হচ্ছে। আমরা এই ডেটাটাকে যদি ইন্টিগ্রেট করতে পারি এবং যারা যারা কাজ করছেন তাদেরকে সবগুলো ডটকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আনতে পারি, আমার কাছে মনে হয় না এটা অসম্ভব কিছু। এটা খুবই ফিজিবল এবং খুবই সম্ভাবনাময় একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে। আপনার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতাই মানে প্রোগ্রামের আগে একটি বিষয়ে কথা হচ্ছিল যে যেমন মনে করেন আমাদের দেশে আমি আইসিইউর একটা বেড তৈরি করতে চাই, আমি কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসছি, কিন্তু সেই বেড তৈরির সক্ষমতা হয়তো আমাদের বুয়েট থেকে পাশ করা কোনো একজন বিশেষজ্ঞের হয়তো আছেন আর কি। কিন্তু এই যে মেডিকেল সায়েন্সের সাথে আমাদের ফিজিসিস্ট বলি বা বুয়েটের বিশাল একটা অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে আছে, মানে এই কোঅর্ডিনেশনটা আসলে হয় কতটুকু, বা এটা এই চেনা জানাও আসলে আছে কিনা, বা এটার জন্য আমরা কতটা লুজার হচ্ছি? না দেখুন, আমি একটু আগে যেটা বললাম যে আমাদের সবগুলি ডট আছে, সবগুলি রিসোর্স আমাদের আছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে কাউকে না কাউকে যে এই ডটগুলিকে কানেক্ট করবে। বুয়েট বাংলাদেশের মানে এটাকে বলবো যে অবিসংবাদিতভাবে বাংলাদেশের প্রাইড, গর্বের জায়গা। অ্যাজ ওয়েল এজ আমাদের মেডিকেল সেক্টরে ধরেন বিএমইউ আছে, ঢাকা মেডিকেল আছে, মেডিকেল কলেজগুলি আছে, এগুলোও কিন্তু অনেক গর্বের জায়গা। তো এখন বায়োমেডিকেল কিংবা হিউম্যান বায়োলজি নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার ইন্টিগ্রেশনটা দরকার হবে যে মানুষটা মানে আমি ইউজ করছি, আমি ফিজিশিয়ান, আমি সার্ভিসটা দিচ্ছি, আমি যে চ্যালেঞ্জটা ফেস করছি এটা আমি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে বলবো যে হ্যাঁ দিস ইজ দ্য চ্যালেঞ্জ, আপনি এটাকে কীভাবে মিনিমাইজ করবেন কিংবা এটাকে কীভাবে রিডিউস করবেন। যখন এই দুজন মিলে এক জায়গাতে কাজ করবে, আমার কাছে মনে হয় ওটা সবচেয়ে ভালো আউটকাম দেবে রেদার দেন আপনি যদি কাউকে হায়ার করেন। ফর এক্সাম্পল আপনি একটা প্রজেক্ট করছেন, আপনি কাউকে হায়ার করে বললেন যে ঠিক আছে ভাই আপনি আমার জন্য এটা করে দেন। তো যেটা হবে যে উনি হয়তো ওই যে সার্ভিস রিলেটেড মানুষ না, উনি হয়তো অনেকগুলো জিনিস জানবেন না যেটা আসলে আমি জানবো কিংবা যিনি সার্ভিস দিচ্ছেন তিনি জানবেন। তো আমার কাছে মনে হয় যে একটা কম্প্রিহেন্সিভ টিম যদি করা যায়, যারা বাংলাদেশের ক্যান্সার, আমি যেহেতু ক্যান্সার নিয়ে কাজ করি, ক্যান্সারের রিসার্চের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা অ্যাসিস্টিভ ইন্টেলিজেন্সটাকে ইন্টিগ্রেট করবে, এরকম একটা বডি থাকা দরকার শুরু থেকেই। কারণ এটা যদি না হয় তাহলে এরকম সবাই ভিন্ন ভিন্নভাবে কাজ করবেন, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম করবেন, আমার দেশের সাধারণ মানুষ যারা তারা এটা বেনিফিট হবে না। হয়তো আমার 10টা পাবলিকেশন হবে, 10 জায়গা ফোরামে আমি কনফারেন্সে হাতের তালি পাবো, কিন্তু আমার দেশের গরিব মানুষগুলি কিন্তু আমার ওই রিসার্চ দিয়ে কোনো সরাসরি কোনো বেনিফিটেড হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ডাক্তার রফিকুল ইসলাম, আপনার কাছে জানবো যে বিরতির আগে আপনি বলছিলেন যে আমাদের অনেকেই আছেন যাদের অনেক ভালো পেপার আছে, ইন্টারন্যাশনাল জার্নালে খুব ভালো জায়গা নিয়ে আছে। আপনারই হয়তো একটা জার্নাল শুনেছি আছে যেটা এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে আর কি, 2019 সালের কথা। 19 সালের কথা, হোয়াটএভার যখনই হোক না কেন। কিন্তু এই যে গবেষণাগুলো আপনারা বিশ্বব্যাপী সমাদৃত হবার পরে সেটিকে বাংলাদেশে কাজে লাগানোর ক্ষেত্রটা আসলে কেমন পান, বা এই জায়গাতে কোনো বাধাপ্রাপ্ত হন কিনা বা অন্যরাও হয় কিনা? শুনুন, আপনি যখন নতুন কিছু করতে যাবেন তখন আপনার এটা কিন্তু খুবই স্বাভাবিক যে আপনাকে যদি কোনো জায়গায় পথ তৈরি করা না থাকে আপনাকে পথ তৈরি করে নিতে হবে। তা আমার কাছে মনে হয়েছে, আমি তো অনেক দিন ধরে এই সেক্টরে কাজ করছি, আমাদের দেশের যারা তরুণ আছেন, আমি আমার ফিজিশিয়ান মানে ডাক্তার যাদের তাদেরকে নিয়ে বলছি যে এই ফিজিশিয়ান যারা আছেন দে আর সো ট্যালেন্টেড। আমি 2 বছর ইউএসএ গেছি, আমি ইউএসএ অনেকগুলো ইউনিভার্সিটি ঘুরেছি, ওখানে এত ট্যালেন্টেড বাঙালিরা আছে, আমি খুব অবাক হয়ে যাই যে ভাই তুমি
ওখানে এত কিছু করছে, আমার দেশে বলে কি আপনি আমাকে সুযোগ করে দেন, আমি করব, কেন করব না? তা এখন সেই একই পুরনো ঘুরে ফিরে একই জায়গায় আসছি যে আমাকে একটা প্ল্যাটফর্ম লাগবে, যে প্ল্যাটফর্মে আমরা রিসার্চটা করব, শুধুমাত্র সেই রিসার্চটাকেই যাতে আমার দেশের মানুষ ওইটার দ্বারা উপকৃত হয়। আমি অনেক তাত্ত্বিক একটা বড় রিসার্চ করলাম যেটা আমার উপকারে আসলো না, আসলে সেটা হয়তো আমার পার্সোনাল গেইন হবে, বাট জাতির জন্য কিছু হবে বলে আমার মনে হয় না। তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে যারা যারা এরকম ট্যালেন্টেড পার্সন আছেন তাদের মধ্যে কাউকে এগিয়ে এসে মাঝখানে যে আপনার এই যে পিএইচ এর যে সম্মেলন হলো, সারা পৃথিবীর সব বিশেষজ্ঞকে আমরা এক করলাম, মানে সেটিতে সঙ্গে আপনি ছিলেন কিনা আমি জানি না। আমি আমার সুযোগ হয়নি। সেটা একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, কিন্তু এটা আসলে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া, মানে যেটি ভারত বা অন্যান্য দেশের ক্ষেত্রে হয়, সেটি হয়তো এখনো হচ্ছে না। আমি অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার কাছে একটু জানতে চাইবো যে ফুসফুস ক্যান্সারে, মানে এই যত বছর থেকে দেখছেন বাংলাদেশে ফুসফুস ক্যান্সারের চিকিৎসা, মানে আমাদের এখন কোন কোন দিকে আশা তৈরি হয়েছে, কত বেশি চিকিৎসক তৈরি হয়েছে, চিকিৎসার ক্ষেত্রগুলো কেমন তৈরি হলো, বেসরকারি পর্যায়ে আসলে সর্বোচ্চ সর্বাধুনিক চিকিৎসা আমরা দিতে পারছি কিনা, আর একটা তো নাগালের প্রশ্ন আছে যে আমি এটা অ্যাভেল করতে পারছি কিনা, মানে আপনি কি আশা দেখেন আগামী দিনে? কি বলেন, আমি তো খুবই আশাবাদী। আমি তো 2015 সালের আগে যখন আমি ধরেন এমবিবিএস ডাক্তার ছিলাম, আমি বিশেষজ্ঞ হইনি। আজ 10 বছরে আমি যদি বলি কমপক্ষে 10 গুণ এগিয়েছে আমাদের দেশ চিকিৎসা ক্ষেত্রে। আরও স্পেসিফিক্যালি যদি বলি লাং ক্যান্সারের ক্ষেত্রে, আপনার পকেটে যদি টাকা থাকে, আমাদের বিশ্বের সর্বোচ্চ লাং ক্যান্সারের সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে সম্ভব। যদি এক কথায় বলি, আমার ওষুধ আছে, আমার ফিজিশিয়ান আছে, আমার স্ট্রাকচার আছে, আমি কেন দেশের বাইরে যাব বেস্ট ট্রিটমেন্টটা নেওয়ার জন্য? হ্যাঁ, আমি হয়তো এক্সস্টেড থাকি, মানে আমার রিসোর্সের কথা বলছি। যেমন একটা মেশিনে একটা 80 জন দৈনিক দিতে পারে, এর বাইরে তো আসলে 80 জন কভার করছে না, বাকি মানুষগুলি কোথায় যাবে? তো এখন এই মেশিনটা যখন নষ্ট হচ্ছে তখন হাজার হাজার মানুষ জমে যাচ্ছে। একজন মানুষের ক্যান্সার রোগীদের আমি মনে করি 8 থেকে 10 মিনিট সময় মিনিমাম দেওয়া উচিত একজন ফিজিশিয়ানকে। কিন্তু আপনি যখন আমার ঘাড়ে যখন 100 রোগী থাকবে, যাকে আমাকে 8টা থেকে 2টার মধ্যে দেখতে হবে, আমি তাকে দিতে পারবো না। আমিও তো হিউম্যান বিং। কিন্তু একজন যদি বিজনেস পারপাজে, আমি বলছি মানে যারা এই বিজনেস করছে, তার বাইরেও একটা মানুষ যদি মনে করে যে ঠিক আছে আমি একটা 25 কোটি টাকাতে একটা মেশিন কিনে নিয়ে আসবো, সেও কি বিজনেস করতে পারবে না? অফকোর্স পারবে। কেন করছে না? মানে ওই সেই জায়গাতে কেন ইনভেস্ট করছে না? এটা আসলে আমাদের বিজনেস ম্যানেজার উনি জানেন না। অফকোর্স জানেন। সেখানে আমার এই সম্বন্ধে আইডিয়া নাই। কারণ হচ্ছে যে আপনার এই সংকটের গল্প তো মনে করেন 12 বছর হলো আর কি, আমি শুনতেছি, আপনারা আরো আগে থেকে শুনছেন। জি, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট আছে, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল আছে। আপনি একটা সার্ভিস দিবেন, আমরা তো অনেক সময় মিডিয়াতে দেখি যে অমুক কোম্পানি বাংলাদেশে হসপিটাল করতে যাচ্ছে, আপনি করতে দেন নাই। কেন দেন না এটার ব্যাখ্যা কিন্তু আমার কাছে নাই, এটা আপনার কাছে আছে, আপনি দেননি। তো এখন আমরা শুনছি যে আপনার উত্তরবঙ্গে একটা বড় হাসপাতাল হচ্ছে, চায়না খুব সম্ভবত এটা গিয়ে করছে। তো এটা তো আগে হতে পারতো। আমি আপনাকে শেষ প্রশ্ন করি যে এখন তো রাজনীতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সামনে নির্বাচন, মানে একটা তো হচ্ছে চিকিৎসা খাতেই রাজনীতিবিদদের একটা সদিচ্ছার অভাব আমরা দেখি, ইশতেহার পর্যন্ত 2-1টা বাক্য দেখি, পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন নাই আর কি। বিশেষ করে এই ক্যান্সারের ক্ষেত্রেও কারা এখানে দান করবেন, কারা সহযোগিতা করবেন, কারা বিজনেসে আসবেন, বা মানে ক্যান্সার চিকিৎসাতে যেহেতু মৃত্যুটাই প্রধান আলোচনার বিষয়, দেখেন না যে আমার তো মূল লোকই আসলে নাই হয়ে গেছে চিকিৎসার আগে, মানে এই জায়গাতেও রাজনীতিবিদদের কমিটমেন্ট বা স্বাস্থ্য ক্যাডারে যারা কাজ করছেন তাদের ভালো প্লেসমেন্ট, মানে এই জায়গাতে একটা সামঞ্জস্য আসলে উচিত কিনা মানুষের জীবন বাঁচানোর তাগিদে, আপনি কি মনে করেন? না, অবশ্যই। এখন যেমন ধরেন আমরা যারা সার্ভিস দিই, আমরা কিন্তু সার্ভিস এন্ডে কাজ করি। এখন আপনি যিনি সার্ভিস দিচ্ছেন তার মেরিট অনুযায়ী সে যেটা নিয়ে কাজ করেন, সে যেটাতে ডেডিকেটেড আছে, আপনি তার মেরিট অনুযায়ী যদি তাকে সেখানে সেট করে দেন, আমার কাছে মনে হয় এটাই বেস্ট পলিসি। এখন একজন আমি জানি না, আমি আমার সার্ভিস ইয়াতে দেখেছি, ধরেন একজন গাইনির মানুষ, উনি মেডিসিন আউটডোরে কাজ করছেন, এটা হয়তো পুরোপুরি যিনি প্লেসমেন্ট করছেন ওনার দায়ী না, হয়তো উনি একটা ভালো জায়গায় থাকার জন্য উনি নিজে এসে এখানে বসে আছেন। কোভিডের সময় দেখা গেছে না যে আইসিইউ বিশেষজ্ঞ, কিন্তু উনি এমন এক গ্রামে কাজ করছেন, বাজে খরচ হচ্ছে, কিন্তু তার অভাবে আরেকটা মানুষ এখানে মারা যাচ্ছে। এখন দুপক্ষেই যুক্তি আছে যে ওখানেও তো সার্ভিস দরকার। এখন এটা আছে আসলে পুরোপুরি আমি সিস্টেমকেই ছেড়ে দিব, যে সিস্টেম যদি আমাকে যেখানে যোগ্য মনে করবে যে না ঠিক আছে এই মানুষটার সার্ভিস ট্যালেন্ট অনুযায়ী উনি ওইখানে যোগ্য, উনি ওখানে কাজ করবেন।
এখন সিস্টেমে যিনি আছেন তিনি তো আমার থেকে অবশ্যই ভালো বোঝেন, দেখি উনি ওখানে আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পৃথিবীর উন্নত দেশ যখন ফুসফুস ক্যান্সারে মৃত্যুহার 50% পর্যন্ত নামিয়ে আনছে, সেই জায়গায় বাংলাদেশে মৃত্যুহার 75%-র ওপরই স্থির রয়েছে। এবং এই মৃত্যুহার কমানোর ক্ষেত্রে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা জরুরি, কারণ পরিবেশ দূষণ রোধ করা, উন্নত মানের ওষুধ বাংলাদেশে নিয়ে আসা, ইন্স্যুরেন্স পলিসি অ্যাডপ্ট করা, এই সব কিছুর মধ্যে কিন্তু এই বড় বড় জায়গাতে রাষ্ট্র ইন্টারভেন না করলে আসলে ফুসফুস ক্যান্সারে যারা ক্রমাগত মৃত্যুর শিকার হচ্ছেন তাদেরকে সুস্থ জীবনে বা মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব নয়। আমরা চাইবো যে রাষ্ট্র সেই দিকে নজর দেবে, সেই প্রত্যাশা। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।